দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে নিই আমরা সমসাময়িক বিষয়াদি নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি আপনাদের সামনে। আজও আমাদের সঙ্গে আছেন দেশ বরেণ্য দুজন মানুষ, প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ বিএনসিসি এবং সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। স্যার, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের দর্শকদের পক্ষ থেকে শত সহস্র সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একটা ঘটনা ঘটেছে গতকাল, আপনারা অলরেডি জানেন, খবরটা সারা দেশের মানুষ জানে এবং এটা রাজনীতিতে এফেক্ট করছে। খুব হুলস্থুল অবস্থা গুলশানে। 5 জন ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে। তারা বৈষম্য বিরোধী সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম, সেটা সমন্বয়ক। তো তারাই বা তথা এনসিপি, তারা কয়েকদিন আগে স্লোগান দিয়েছে চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। মিনিং আমরা জানি। এখন মানুষ স্লোগান দিচ্ছে চাঁদা তুলে গুলশানে, ভাগ যায় রূপায়ণে। এখন ভূমিকাটা একটু বড় করছি এই কারণে যে গুলশানের ঘটনাই শুধু ঘটনা না, আমরা দেখেছি এর আগে নারায়ণগঞ্জে ইয়াবা ব্যবসায়ী, তিনি জেলার সমন্বয়ক, ধরা পড়েছেন যৌথ বাহিনীর হাতে। ময়মনসিংহের ফুলবাড়ি আমরা দেখেছি চোরাকার বাড়ি, তিনিও সমন্বয়ক, উপজেলার সমন্বয়ক, ধরা পড়েছে ইন্ডিয়ান জিরার চিনি আনতে গিয়ে। এরকম আরো ঘটেছে সারা দেশে অনেক অভিযোগ, রংপুরে অভিযোগ, খুলনায় অভিযোগ। তো গুলশানের ঘটনাটা হুলস্থুল করেছে এই তারাই পুরনো ঢাকায় যখন সোহাগ মারা গেলেন তখন বিএনপির বিরুদ্ধে দেশটা একদম হুলস্থুল একটা অবস্থা। বিএনপি কে জাস্ট গভর্নমেন্ট সার্টিফাই করা ছাড়া, যেটা সার্টিফাই একটা রাজনৈতিক দল চাঁদাবাজের, সে ছাড়া সবই হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই যে সমন্বয়ক কথা হচ্ছে, সমস্ত সচিবালয় থেকে শুরু করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ছাত্র সমন্বয়কদের সাথে সমন্বয় করে চলার একটা অলিখিত নির্দেশ আছে উপর থেকে। সারা দেশটাই এরকম অবস্থায় গেলে তাহলে এটার পরিণতি কি, এবং এই সাম্প্রতিক বিষয়টা কিভাবে দেখছেন? আজকে আমি আবার শুরুতেই জনাব আবু আলম শহীদ খান স্যার দিয়ে শুরু করতে চাই, দেন কলিমুল্লাহ স্যারের কাছে যাবো। আবু আলম শহীদ খান। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে এইসব ঘটনা ঘটছে এবং এমন না যে এটা নতুন। এটা গত 10 মাসে যেমন ঘটেছে, এর আগেও 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর ঘটেছে। কিন্তু আমরা তো একটা 5ই আগস্টের অভ্যুত্থানের পরে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা শুনলাম যে এখন নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সবকিছু নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হবে। তো সেখানে যদি আমরা দেখি যে এই ধরনের ঘটনা ঘটছে এবং আপনি যে সমস্ত উদাহরণ দিলেন বা যে সমস্ত তথ্য বের হয়েছে, তাহলে তো অতীতের পুরাতন রাজনৈতিক দল যাদেরকে আমরা দুর্বৃত্তায়নের অভিযোগে অভিযুক্ত করতাম, এখনো করি, তাদের সাথে এই নতুন দল এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের সাথে তফাৎটা কি? তাহলে তো সাধারণ মানুষ দেখলো যে কোনো তফাৎ নেই, তাহলে হলোটা কি? এগুলো সাধারণ মানুষের প্রশ্ন এবং এই ঘটনাগুলো সাধারণ মানুষকে, দেশের জনগণকে, নাগরিকদের বিভ্রান্ত করে ফেলবে, হতাশ করে ফেলবে। আমরা কি এই হতাশার মধ্যেই দিন যাপন করবো কিনা? এবং এই বিষয়ে তো ওনাদের সাথে ছিলেন উমামা ফাতেমা, তার একটা বক্তব্য নিশ্চয়ই দেখেছেন এবং এই ছেলেটির সাথে যাদের ছবি আছে সেটাও দেখেছেন। এনসিপি অফিসে কি ঘটেছিল এটাও প্রকাশ পেয়েছে। তো সব মিলিয়ে এখন ঘটনাটা দাঁড়ানো যে আমাদের এনসিপি তরুণ তুর্কিরা এখন তাদের অত টাকা পয়সা দরকার এবং তারা খুব দ্রুত রাজনৈতিক দুর্বৃত্তায়নে জড়িত হয়ে পড়বেন, কেউ কেউ পড়েছেন, এবং এতে বাংলাদেশের জনগণ একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হবে। স্যার, আমি আপনার কাছে আরেকটা ভিন্ন ইস্যুতে আসবো। আমি এই পর্যায়ে একটু জানতে চাই কলিমুল্লাহ স্যারের কাছে। স্যার দেখেন, চাঁদাবাজির নতুন তরিকা বলবো না, আসলে চাঁদাবাজের নতুন স্বীকৃতি কি দেশে পাচ্ছে, যে এখন একটু প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে চাঁদাবাজি। আগে তো চাঁদাবাজ মানেই চাঁদাবাজ। চাঁদাবাজ হতো যে ক্যাডারদেরকে দিয়ে রাজনৈতিক নেতারা চাঁদা তুলে চাঁদা করে, যুগ যুগ স্যার যেটা বললেন আবুলম স্যার, যে হয়। কিন্তু এখন সব জায়গায় সেট করে দেয়া, যে মনে হচ্ছে যেন এই লোকগুলা এখানে চাঁদা খাবে, এরকম ভাবে সেট করে দেওয়া। বিষয়টা কি এরকম মনে হচ্ছে না? নাজমুল হাসান কলিমুল্লাহ। দেখুন, আপনার চাঁদাবাজি ছিল, আছে, সম্ভবত ভবিষ্যতে থাকবে যদি না ভিন্নতর বন্দোবস্ত নিশ্চিত করতে পারে। আপনার রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে, আসার সঙ্গে সঙ্গে সবকিছু ইজারা পাল্টে যায়। চাঁদাবাজির ইজারা, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে, এমনকি আপনার হলগুলো পর্যন্ত, হল অফ রেসিডেন্স, সর্ব
অঙ্গনই ব্যাপৃত এই অ্যারেঞ্জমেন্ট, এবং অতীতে আমরা বারংবার এই কাণ্ড দেখেছি। আপনার ডমিনেন্ট পলিটিক্যাল পার্টিগুলো যখনই ক্ষমতাসীন হয়েছে, সঙ্গে সঙ্গে এর অদলবদল ঘটেছে। এখন এই 5 অগস্ট পরবর্তী সময়ে ন্যাচারালি আপনার সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে তার অনুপ্রবেশ এবং জেকে বসা। এখন মজাটা হচ্ছে আপনার ওই যে পুরনো কথা আছে না যে বেল খায় সবাই, নাম হয় কাকের। জি তো এখানে অনেকটা সেরকম ব্যাপকভাবে আমাদের দেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দলটির তৃণমূল নেতাকর্মীদেরই নাম ডাক হয়েছে এই ক্ষেত্রে। তো মজাটা হচ্ছে এই জি থানা জি পুলিশ তো বিষয়টা গড়িয়ে, এবং যখনই গড়িয়েছে এখন ধরুন পুলিশও ভীত সন্ত্রস্ত। আপনার সেই পটিয়া বা লালমনিরহাট বা হাতীবান্ধায় ট্যাগিং এর যে কালচারটা আমরা লক্ষ্য করলাম, তার ধারাবাহিকতায় পরবর্তীতে গোপালগঞ্জে একই রকম বিষয় দেখলাম। মাঠ প্রশাসন পরে মানে যে কাজটি আগে করবার কথা সেটা তখন না করে পরে করেছে, ঘটনা ঘটে যাওয়ার পর। আগে যদি করতো তাহলে হয়তো ট্যাগিং এর ভয়টা থাকতো। এখন মাঠ প্রশাসনে যারা কাজ করছেন তারা তো এক অর্থে জিম্মি দশায় আছেন। কে কখন ট্যাগ দিয়ে স্বৈরাচারের দোষর নামে চিহ্নিত করে এবং তারপর একটা ওএসডি দশায় উপনীত হতে হয়। তো এইটি ব্যাপারে সবাই মোটামুটি একটা অভিজ্ঞান পেয়ে গেছেন। আর পুরো দেশ ভাগ করে ফেলা হয়েছে, একেবারে এলাকা নির্দিষ্ট করে অমুক জায়গায়, অমুক জেলায়, অমুক উপজেলায় অমুক অমুক এই ব্যাপারে মৌরসি পাট্টা ভোগ করবেন, আর অন্যদের এখানে অ্যাক্সেস থাকবে না। এখন ধরুন ঐতিহাসিকভাবে আমাদের এখানে জেলা প্রশাসন যখন শুরু হয়, সে ব্রিটিশ আমলে, ব্রিটিশ রাজের সময়, আমাদের আবু আলম শহীদ খান ভাই আরো ভালো বলতে পারবেন, তিনি প্রশাসন ক্যাডারের মানুষ। এখন এখানে যে প্রতিটা জেলা প্রশাসকের একটা এলআর ফান্ড আছে। এখন এলআর ফান্ডের টাকাটা মূলত আপ্যায়ন, তারপরে আপনার এমার্জেন্সি বিভিন্ন স্পেন্ডিং এর ক্ষেত্রে নর্মালি জনস্বার্থে খরচ করা হয়ে থাকে। এখন এই জনস্বার্থের প্রতিভূ হিসেবে যারা আবির্ভূত হয়েছেন তাদের প্রোটোকল, তাদের আপনার দেখভাল, তাদের আপ্যায়ন, এইসব কাজেই কিন্তু এই অর্থ প্রাতিষ্ঠানিকভাবেই ব্যয় হচ্ছে। কেউ হয়তো স্বীকার করবেন না, মাঝখানে একবার পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয়ের ওখান থেকে একটা আদেশ জারি করা হয়েছিল যে যানবাহন প্রদান করা হচ্ছে এই কাজে। পরে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ায় সবাই সতর্ক হয়ে গেছেন, এখন আর সরাসরি সেভাবে চিঠি ইস্যু হয়তো করেন না। কিন্তু বাস্তবে আমরা সর্বত্রই দেখছি এই অবস্থা, এবং যতক্ষণ পর্যন্ত এই হুকুমত জারি আছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে, এটি নিশ্চিত করে বলা যায়। আপনার যেমন ইতিমধ্যে যেই 5 জনকে আটক করা হয়েছে এদেরকে ছাড়াবার জন্য আপনার সাবেক একজন উপদেষ্টা তিনি নাকি তদবির শুরু করেছেন। তো ফলে এখানে আসলে যাবেন কোথায়, এটা রিয়ালিটি। এই রিয়ালিটি যতক্ষণ পর্যন্ত ইউনূস শাহী ক্ষমতায় আছে, ততক্ষণ পর্যন্ত হুকুমত ক্ষমতায় আছে, ততক্ষণ পর্যন্ত সেটা মেনে নিয়েই আমাদের চলতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি আরেকটা ইস্যুতে একটু আসবো আমার আপনার কাছে। আবুল স্যারের কাছে আমার জানার আগ্রহ, স্যার প্রশাসনে স্যার যে কথাটা বললেন, আমি একটা ছোট্ট ভূমিকা দিয়ে নিই যে এই এলআর ফান্ড যে বিষয়টা, এলআর ফান্ড আমরা দেখেছি যে ইউনো সাহেবদেরও বোধহয় ছোটখাটো একটা ফান্ড থাকে, এবং গত ঈদেও দেখলাম যে কোন জায়গায় ইউনো সাহেবকে আবেদন করা হয়েছে সমন্বয়করা ঈদ খরচ দেওয়ার জন্য। বিষয় সেটা না, বিষয় হলো যে গুলশানে যে ঘটনাটা ঘটলো, এই একটা ঘটনাই তো না, সারা দেশে এটা হয়তো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে এটা আমরা পুলিশ গিয়ে ধরে, পুলিশও যে নিজে গিয়ে খুব এটা ধরে নিয়ে এসছে, ব্যাপারটা চাঁদাবাজি প্রতিরোধে করেছে তা না। তাহলে এতে পরিত্রাণ পাওয়ার উপায় কি, বা এটা যে আকার এখন ধারণ করেছে, ওই বিএনপি চাঁদাবাজি করে শুনতে শুনতে সবারই কান ঝালাপালা, বিএনপি চাঁদাবাজি করে, চাঁদাবাজি, আর কেউ চাঁদাবাজি করে না। এটাকে আর কোনো মহত্ব আছে যে নিজেদেরটা ঢাকার জন্য অন্যের উপরে বেশি দোষ দেয়া? সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে তো ভালো, কেন এটা এখন সাক্ষ্য হিসাবে গৃহীত হবে, আর সিসিটিভি ফুটেজের কারণে আপনি আইডেন্টিফাই করতে পারবেন।
আমার কাছে মনে হচ্ছে যে ধরেন ইনি তো আওয়ামী লীগের অতীত আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিলেন, এবং আমরা জানি ওনার পরিচয়, জি। বিস্তারিত আলোচনা করার দরকার নেই। 10 লক্ষ টাকা চাঁদা দেওয়ার সময় ওনার হয়তো একটা মব ভীতি ছিল, তার বাসায় একটা মব ক্রিয়েট করে তাকে আরো অপমান করা হবে কিনা। বাট এরপরে যখন আরো চাঁদা চাইতে গেল, তখন হয়তো তার পক্ষে এটা দেওয়া সম্ভবের মধ্যে ছিল না। তখন উনি ঠিক করলেন যে উনি এটা থানাকে জানাবেন এবং এটা বিচার প্রার্থী হলেন বা অভিযোগ করলেন আর কি। এতে কি হলো, এটা বুঝলাম যে উনার ভয়টা কেটে গেল। এখন আপনি চাঁদাবাজি যেভাবে চলছে, নীরব সরব যাই হোক, মানুষের ভয় কেটে যেতে হবে। আপনাকে অভিযোগ করতে হবে, আপনার কাছে মোবাইল আছে, আপনার আত্মীয় স্বজনের কাছে মোবাইল আছে, খবর দেন, ভিডিও করেন, ভিডিও আপলোড করেন। কারণ দেশে যে ভিডিওটা আপলোড হয় তখনই কিন্তু খবর হয়, তখনই সরকারের কানে পানি ঢুকা বলতে যা বোঝা যায় তা কিন্তু তখনই হয়। আপনি ঢাকার যে ঘটনা, ভিডিও ফুটেজ আপলোড হওয়ার আগে 2 দিন তো এটার কোনো খবর ছিল না। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের সাধারণ জনগণের, সবার কাছে তো আর সিসি ফুটেজ নাই, আর সাধারণ জনগণ এই সমস্ত ঘটনার ভিডিও করতে পারেন এবং এগুলো আপলোড করতে পারেন সাধারণ জনগণের জন্য। এবং সেখান থেকে এটা সরকারের কানে যদি কোনো পানি ঢুকে তখন ব্যবস্থা হবে। এই জিনিস তো বন্ধ করতে হবে। দেশ তো পুরা চাঁদাবাজি মানে মবের মুল্লুকে পরিণত হয়ে যাবে, এটা তো আমরা কেউ চাই না। আমার মনে হয় দেশের 90, 95 বা 99.9% লোকজন এরকম দেশ চায় না। সুতরাং এটা যারা করছেন তারা আসলে সংখ্যায় খুবই কম, কিন্তু তাদের কাছে ক্ষমতা আছে, তারা তাদের ক্ষমতা ব্যবহার করছেন এবং পৃষ্ঠপোষকতা আছে। এবং এদের কারা গডফাদার কিংবা গডমাদার সেটা আমাদেরকে এবং সেইখান পর্যন্ত যেতে হবে। মানে উমামা ফাতেমা যেটা বলছেন যে এদের শেকড় অনেক গভীরে এবং এদের হাত অনেক লম্বা। আমরা সেই শেকড়টা খুঁজে বের করার চেষ্টা করি। নিশ্চয়ই ইউনূস সরকারের প্রতি বা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একজন নাগরিক হিসাবে আমার অনুরোধ হবে যে আপনারা দয়া করে এদের শেকড় পর্যন্ত যান, যে আমাদেরকে মুক্তি দেন। আমরা যে মুক্তি চেয়েছি, আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি চেয়েছি, আমরা চাঁদাবাজির হাত থেকে মুক্তি চেয়েছি, আমরা দুর্নীতির হাত থেকে মুক্তি চেয়েছি, আমরা জঙ্গিদের হাত থেকে মুক্তি চেয়েছি। এই লিস্ট অনেক লম্বা। আমরা 100টা আইটেমের হাত থেকে মুক্তি চেয়েছি ধরতে পারেন। এখন আমাদেরকে অন্তত মৌলিক কিছু বিষয়ে মুক্তি দেন, যত দ্রুত পারেন মুক্তি দেন প্লিজ। স্যার, একটা জিনিস দেখবেন যে এখানে 5 জনের মধ্যে একটা ছেলে, সে হচ্ছে তৌহিদ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেটিভ, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, যে কিনা পুলিশ সংস্কার যে কমিশন, সেই কমিশনের সে মেম্বার। মানে এটা কতটা ওই লেভেলের, তার মানে কোন জ্ঞান গরিমায় এই একজন চাঁদাবাজ শ্রেণী এবং তার ব্যাকগ্রাউন্ডও তাই, তাকে এই জায়গায় দেওয়া হয়েছে। তাহলে এই সংস্কারেরই আউটপুট কি হবে এবং কত সেন্সিটিভ একটা জায়গায় এই টাইপের মানুষ। তাহলে গভর্নমেন্ট কি এগুলো জানে না, যাচাই বাছাই করে না যে কাকে কোথায় নিতে হবে, কাকে কোথায় বসাইতে হবে, নাকি ইচ্ছাকৃত? মানে আমি আবুল স্যারের কাছে এটা জানতে চাচ্ছি, মানে এই ধরনের যখন তাকে কমিশনের লোক নেওয়া পাঠানো হয়েছিল তো। তখন হয়তো তার পরিচয় বা তার যে কোথায় তার দোষ ছিল, তার রক্ত পরীক্ষা বা ডিএনএ পরীক্ষা ঠিক মতো হয়নি, এটাও বলতে পারেন আপনি। তো যে কারণে মানে আমরা, এরকম লোক আপনি যখন ঢুকে পড়ে। এরকম গুরুত্বপূর্ণ একটা এখন কমিশনে যখন জানা কাউকে গেল নিবেন, তাকে তো তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, তার যোগ্যতাটা কি। না, ব্যাকগ্রাউন্ডে তো আপনি দেখছেন যে সে আন্দোলন করছে, সে বৈষম্য বিরোধী এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে, সে একজন ভদ্রলোকের সন্তান। প্রাইভেট ইউনিভার্সিটিতে কারা পড়ে? যাদের লক্ষ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা থাকে। কোন ডিগ্রি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে 5 লক্ষ টাকার নিচে নেই, এবং উপরে 40 লক্ষ টাকা পর্যন্ত আছে। সুতরাং ওই ছেলেটি চাঁদাবাজ হবে, চাঁদাবাজি করে কিনা, আগের কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, এইসব খবর নেওয়া উচিত ছিল। বাট আমরা তাড়াহুড়োর মধ্যে হয়তো সরকার এটা নিতে পারেননি। বাট এটা তো একটা কোশ্চেন হয়ে গেল, যেটা একজন পুলিশ সংস্কার কমিশনে আছেন, তিনি চাঁদাবাজিতে জড়িত হয়ে পড়লেন। এখন এই ছেলেটিকে কি দোষ দিব? এখন আপনি যখন চাকরি বাকরি করেন, পুলিশে চাকরি করেন, এরাও নাকি মাঝে মাঝে লোকজন ধরে এনে চাঁদাবাজি করে, আগে করতো, এখন তেমন কিছু পাইনি। তো এরকম দেখা যায় যে অন্য বাহিনীতে আছে, র্যাবে আছে, সেও তার একটা সময় সুযোগ মতো কাউকে ধরে নিয়ে গেল, তারপরে গুপ্ত হত্যা বা গুমের কথা বলে অথবা ক্রস ফায়ারের কথা বলে চাঁদা নিল, টাকা নিল। এইটা তো আমাদের একটা রোগ। এই রোগের আসলে ওষুধ খুঁজে বের করতে হবে। এই রোগের ওষুধ খুঁজে না বার করা পর্যন্ত
আপনি নিশ্চিত করতে পারবেন না যে আপনি কোথায় কিভাবে এটাকে বন্ধ করতে পারবেন, এবং এটা কখনই পুরোপুরি বন্ধ হবে না। বাট আপনি 99% চেষ্টা করেন, অন্তত 90% অ্যাচিভ করেন, তারপর আরো চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টাটাই তো সরকারকে ঠিক মতো করতে দেখা যায় না। সরকার যখন যে যারা সরকারে থাকেন তার নাম যাই হোক, স্বৈরাচারী সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, গণতন্ত্রের মুখোশে নির্বাচিত সরকার হোক, এইসব সরকার তো সবসময় দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোকে উৎসাহিত করছেন এবং তারা দলীয় ক্যাডারদেরকে এটা থেকে নিবৃত্ত করার কোনো চেষ্টা করছেন না। এখনো তো একটা দল গঠিত হয়েছে যে দলের সমর্থন পুষ্ট বলা হয় যে আপনার এই ইউনূস সরকারের সমর্থন পুষ্ট দল, এবং তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতায় তারা এদেরকে সুরক্ষিত করার চেষ্টা করছেন। এই সুরক্ষা পেয়ে তারা তো হাতের বাইরে চলে যাচ্ছে, এবং তারা দেখছে যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিচ্ছে অন্য মানুষরা। আমরা এই সুযোগে অন্তত এই যে 400 কোটি টাকার একটা গল্প শোনা যায়, তো এরকম তারাও চাঁদাবাজি করে কিছু টাকা পয়সা হোক, তাদের খরচপত্র করতে হবে, একটা লেভিস লাইফ লিড করতে হবে। কোনো আদর্শ নাই তো। আদর্শ না থাকলে আপনি এইসব ঘটনা করতে থাকবেন। সেই জন্য এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, নাগরিকরা সচেতন হতে পারেন। আইন প্রয়োগকারী সংস্থা যদি বদলে থাকেন, বদলে যাওয়ার কথা কিছুটা হলেও এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাহলে তারাও এইসব বিষয়ে ব্যবস্থা নিতে পারেন। যেটা কলিমুল্লাহ সাহেব একটু আগে বললেন যে ট্যাগিং এর ভয়, তো তারা কোনো ব্যবস্থা নেওয়ার আগে 20 বার চিন্তা করেন কত ট্যাগিং হবে। এবং ট্যাগিং হচ্ছে আপনার যে কোনো ভিডিও করা হচ্ছে, ভিডিও করে যে কোনো একটা ঘরকে আয়না ঘর হিসেবে ট্রিট করা হচ্ছে। আমরা 32 নম্বর ভাঙ্গার পরে দেখলাম না যে নিচে জি। একটা কি ছিল, আন্ডারগ্রাউন্ড পানি পানি সেচা হলো। জমে আছে, তারপর সেখানে হ্যাঁ, নাকি মানুষের হাড্ডি পাওয়া গেল। সেটা নিয়ে কত হ্যাঁ। কথাবার্তা শুনলাম, কিন্তু শেষ পর্যন্ত তো কি হলো, শেষ পর্যন্ত কি হলো এটা এখনো আমি জানি না। মানে আমি নিজেই কনফিউজ যে ওখানে কি টর্চার সেন্টার ছিল কিনা। সত্য প্রচার করা হয়েছিল এবং অনেকেই প্রচার করেছিলেন, কেউ তো আর ব্যাক করেন নাই, বলেন নাই যে না আমরা যেটা মনে করেছিলাম সেরকম কিছু ছিল না। তো এখন দেখেন আপনি এইরকম ভাবেই তো দেশটা চলছে। এটা শেষ কোথায় হবে এটা আমি এখনো নিশ্চিত না, বাট এটা শেষ হতে হবে।